নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, ধূমপান নিষেধ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তবয়স্কদের জন্য লেখা একটি গল্প, ধূমপান নিষেধ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। আজকের গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বড় টেডি বিয়ারটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্নিগ্ধা। আচমকাই পিছন থেকে সমীরণ ওকে জড়িয়ে ধরে। সমীরণের গালে আফটার শেভের গন্ধটা স্নিগ্ধাকে বিমূঢ় করে দেয়। সে বলে, কি করছো? বাড়ি ভর্তি লোকজন, সবাই দেখে ফেলবে। দেখুক, আমি কিন্তু শুধু এই টেডি বিয়ারে খুশি নই। আজকে আমার বিশেষ উপহার লাগবে। কি বিশেষ উপহার লাগবে তোমার? তার আগে বলি, শুভ জন্মদিন। না, ওই রকম করে বললে হবে না। একটা চুমু আজকে আমি খাবোই খাবো। সমীরণ তার ঠোঁটটা স্নিগ্ধার কাছে এগিয়ে নিয়ে যায়। আফটার শেভের গন্ধের বদলে স্নিগ্ধার নাকে আসে তামাকের গন্ধ। সমীরণকে ধাক্কা দিয়ে বলে, তুমি সিগারেট খেয়েছো? হ্যাঁ। কি হয়েছে তাতে? এই গন্ধটা আমার একদম ভালো লাগে না। মানে? এই গন্ধটা আমি জাস্ট সহ্য করতে পারি না। আরে, সিগারেট তো আজকালকার ছেলেবেলারা খায়। তাছাড়া তুমি এসব খাবে না। আমায় ছুঁয়ে কথা দাও, এসব খাওয়া ভালো না। পাগল নাকি? সিগারেট খাবো না তা হয় নাকি? এরই মধ্যে নিচ থেকে সমীরণকে ডাকা হয় কেক কাটার জন্য। স্নিগ্ধা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সমীরণকে বলে, তুমি তাহলে আমার মুখের দিকে তাকিয়েও সিগারেট খাওয়া ত্যাগ করবে না? এটা কি করে হয় বলো তো? আমি সিগারেট ভালোবাসি। তুমি নিচে এসো, পরে কথা বলছি। ঠান্ডা শীতল জলে শরীর জুড়ায়। যাবতীয় ক্লান্তি, মাথার মধ্যে জমে থাকা অনেক হতাশা, অভিমান, আবার প্রচুর রাগ, সবটার উপশম হয় মাথায় যখন এই ঠান্ডা জলটা পড়ে। ধীরে ধীরে সেই জলের ফোঁটা গোটা শরীরটাকে যখন স্পর্শ করে, কপাল, গাল, গলা, বুক, পেট সবটা স্পর্শ করার পরে তখন আরো মনে হয় শরীরটা শীতল হলো। রাগ, অভিমান, ক্রোধ সব কিছু নিমেষেই হাওয়া। ঠান্ডা জলে স্নান করছে স্নিগ্ধা। কিছুক্ষণ আগেই নাইট ডিউটি সেরে সে ফিরেছে। ভোরের দিকে মৃণাল গিয়ে বলল, ম্যাডাম, আপনি তো গত রাত পুরো জাগলেন। এখন গিয়ে বিশ্রাম করুন, আমি সামলাচ্ছি। থ্যাংক ইউ মৃণাল, থ্যাংক ইউ সো মাচ। মাথার যন্ত্রণায় তাকাতে পারছিল না স্নিগ্ধা। একটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছিল সমানে। ওপর মহল থেকে প্রচন্ড প্রেসার আসছে। কয়েক দিনের মধ্যে ব্যাপারটা সলভ করতে না পারলে চাকরি নিয়ে বোধহয় টানাটানি পড়লেও পড়তে পারে। ডিপার্টমেন্টের উচ্চ পদে আছে স্নিগ্ধা, কাজেই তার উপরেই ঝড়টা প্রবল আসবে আগে। এরপরে দমকা হাওয়ায় একটু একটু করে হয়তো মৃণালের গায়েও স্পর্শ করতে পারে। মৃণাল স্নিগ্ধাকে খুব সম্মান করে। স্নিগ্ধার থেকে বয়সে খুব একটা বেশি বড় হবে না। মৃণাল বিবাহিত, ছোট্ট একটা মেয়ে আছে।
মেয়ের 3 বছরের জন্মদিনে নিমন্ত্রণ খেতে গিয়েছিল স্নিগ্ধা। সেই দিনই প্রথম দেখল তাকে। দেখাটা চাকরি পাওয়ার পর প্রথম দেখা, যদিও আগে অনেকবার তার সাথে কথা হয়েছে। সমীরণ ছিমছাম ছেলেটা, কিন্তু গত 12 বছরের পরিবর্তনটা যে এতটা হবে এইটা স্নিগ্ধা উপলব্ধি করতে পারেনি। বর্তমানে স্নিগ্ধা 32 ছুঁয়েছে, এখনো বিয়ে থা করেনি। জীবনে একটাই প্যাশন, সমস্ত দুর্নীতিকে সে নষ্ট করবে আর সবাইকে উপযুক্ত শাস্তিও দেবে। সে যত উপর মহলেরই হোক না কেন, তাকে টেনে হিচড়ে নিচে নামিয়ে শাস্তি দেবে। কারণ আইনের চোখে মা, বোন, কাকা, জ্যাঠা, এমনকি প্রাক্তন প্রেমিকেরও স্থান হয় না। আইন সবার চোখে সমান এবং শাস্তিটাও সমপরিমাণ। ভ্রুকুটি কুচকে আয়নার দিকে তাকালো স্নিগ্ধা। ঠান্ডা জলের স্পর্শ তার শরীরটাকে স্নিগ্ধ করছে ঠিকই, কিন্তু চোখের তলায় কালি পড়েছে। ফর্সা গরম রংটা কেমন যেন হয়ে গেছে তার এই কদিনের মধ্যেই। মৃণাল সকালেই বলছি ম্যাডাম, ফ্রেশ হয়ে চা খেয়ে একটু ঘুম দিন। আপনার চেহারা খুব কাহিল হয়ে গেছে। আর আপনি ব্যাপারটাকে নিয়ে একটু বেশি চিন্তা করছেন না? স্নিগ্ধা বলেছিল। কি আর করব বলো তো, ওপর মহল থেকে প্রচন্ড প্রেশার আসছে। সে তো আমাদের চাকরিতে আসবেই ম্যাডাম, তাই বলে কি আর নিজেরা বাঁচতে ভুলে যাব? ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। তাহলে এখন বাড়ি যাই। গতকাল রাতে এক আসামি ভাত খাবো না বলে মাথা খারাপ করে দিয়েছিল স্নিগ্ধার। ওই ফাইলপত্র গোছাতেই হঠাৎ সেলের সামনে গিয়ে স্নিগ্ধাকে দেখা মাত্র সেই আসামি আরো চিৎকার শুরু করে। বলে, আপনারা আমাকে আটকে রেখেছেন, আমি কোনো দোষ করিনি। 2 লাখ টাকার গয়না চুরি করেছিলাম, তার জন্য আমাকে জেল খাটাচ্ছেন। আর চোখের সামনে দিয়ে, নাকের তলা দিয়ে কত টাকা যে চুরি হয়ে যাচ্ছে সেগুলোকে ধরতে পারছেন। আমি এই জেলের খাবার খাবো না। কি বাজে গন্ধ। খাবি না তোর মামা খাবে। এই বলে তালা খুলে ভেতরে ঢুকে হাতের বড় লাঠিটা নিয়ে আসামিকে দুমাদুম পিটায় স্নিগ্ধা। লাস্টে কনস্টেবল যখন ছুটে এসে বলে, ম্যাডাম এইবার মরেই যাবে, তখন কি করবেন? তারপর ছেড়ে দেয়। বলে, লাস্ট বারের মতো বলছি, টাকাগুলো কোথায় রেখেছিস চুপ করে বল। কিন্তু সেই চোর ও সেই রকমই শেয়ানা। দাঁত কিরবির করে বলল, আগে মাথা খুঁজে বার কর, তারপর বলবো। ইচ্ছে করছিল কষিয়ে একটা লাথি মারতে ওই চোরটার মুখে। স্নিগ্ধার মতো অফিসারকে সেও কিনা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অবশ্য ছুড়বে নাই বা কেন? ও সেলের পাশেই তো স্নিগ্ধার রুমটা, ওইখানে বসেই তো উচ্চপদস্থ অফিসাররা ইচ্ছা মতো ওকে হেও করে গিয়েছে। আর কতদিন সময় লাগবে স্নিগ্ধা? আর 7 দিন সময় দেবো। ওপর মহল থেকে আমার প্রচন্ড প্রেশার আসছে, সামনে ইলেকশন, বুঝতেই পারছো। এই ব্যাপারটার একটা শেষ হওয়া দরকার। আর এইভাবে কতদিন? সরকারের ট্যাক্স কেটে আর কত জানো? এরা যদি ঠিকঠাকভাবে ট্যাক্সগুলো দেয় তাহলে দেশে কতটা আবাদি ফিরে আসে। এদের জোচ্চুরির জন্যই তো। স্যার, আমি তো চেষ্টা করছি। কি চেষ্টা করছো তুমি? এখনো পর্যন্ত ওর হাতকেও ধরতে পারলে না। আর হাতকে না ধরতে পারলে গোটা বডি তুমি টানবে কি করে? স্নিগ্ধা আর কিচ্ছু বলল না। ওই পাশের সেলেই তখন ওই চোরটা বসে। অফিসাররা যখন বেরিয়ে গেল, চোরটা দাঁত খিচিয়ে স্নিগ্ধাকে খ্যাপাচ্ছিল। কিছুদিন আগেই নাইট ডিউটি করতে গিয়ে ওই গুপ্তিপাড়া থেকে চোরটাকে ধরে নিয়ে আসে স্নিগ্ধা। মালটা ঘরের ভেতর সবাইকে অজ্ঞান করে দিয়ে কি সুন্দর চুরি করছে, তাও আবার রাত 9টার সময়। এমন না যে গভীর রাত। গ্রামগঞ্জের এলাকা, মানুষগণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। ও বেটা ঠিক সরু লাইন করে সেই বাড়িতে ঢোকে, আর সবাইকে ঘুম পাড়িয়ে চুরি করে বেরোতেই যাচ্ছিল। হঠাৎ জিপের আলোটা জ্বলে উঠতে এদিক ওদিক পালাতে যায়, আর তখনই ধরে ফেলে ওরা। এই, তুই পালাচ্ছিস কেন রে? বাড়ি যাবি? তুই চোর না হলে তুই পালাচ্ছিস কেন? তুই যদি এই বাড়িতে থাকার জন্যই আসতিস তাহলে এত রাতে এদেরকে ঘুম পাড়িয়ে এইভাবে পালাতিস না। আপনারা জানলেন কি করে? বাড়ির ছোট্ট মেয়েটার ঘুম আসেনি।
সেই তার বাবার মোবাইল থেকে ফোন করে দিয়েছিল থানায়। আজকাল ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকেও শিখিয়ে রাখা হয় এমার্জেন্সিতে কোথায় কোথায় কল করতে হবে। ওই বাচ্চা মেয়েটির ফোন পেয়েই পড়ি কি মরি তাড়াতাড়ি সেই গ্রামের দিকে ছুটে গিয়েছিল স্নিগ্ধা। ওই চোর আবার বিরাট রেগে গিয়েছে ওকে ধরেছে বলে। মাত্র তো কয়েক লাখ টাকার গয়না, তার জন্য এইভাবে ধরে এনে আজ এতগুলো দিন ধরে আটকে রেখে দেবে। স্নান করে বেরোলো স্নিগ্ধা। ফোনটা পাশে গো গো করে বেজেই চলেছে। গতকাল রাতে মায়ের সাথে কথা হয়নি, এখন ঠিক ফোন করে মা আবার জ্ঞান দেবে। ভাল লাগে না, ধুর। ফোনটা ধরলো স্নিগ্ধা, তারপরে গামছাটা পাশে খুলে রাখলো। আলমারিটা খুলে নিজের জামা কাপড় বার করতে করতে বলল, হ্যাঁ মা বলো। কি রে, কালকে সারা রাত একবার ফোন করলি না? তোর নাইট ডিউটি ছিল না? গাড়ি নিয়ে বেরোসনি? না মা, কালকে থানাতেই ছিলাম। কালকে খুব একটা ডাক টাক আসেনি। নিশ্চয়ই তাহলে থানায় থাকা ওই জেলের আসামিগুলোকে উদম মেরেছিস। মা প্লিজ দেখ, তুই এই জন্য কোন দিন চাকরি খোয়াবি? তোর বাবার কত স্বপ্ন তোকে পোশাক পরা অবস্থায় দেখবে, তা দেখছে তো। আজকে থেকে তো দেখছে না, অনেকদিন হয়ে গেছে দেখছে। এই এক কথা শুনতে আমার আর ভাল লাগছে না। তাহলে এইবার পোশাকটা ছেড়ে একটু বধূ বেশে সাজ মা। বয়সটা 32 হলো, আর কবে? মায়ের ফোনটা কেটে দিল স্নিগ্ধা। মা যখনই ফোন করে তখনই বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। স্নিগ্ধার মাথায় প্রচন্ড চাপ, তার উপরে বিয়ে থাওয়া, এসবের আবার সময় আছে নাকি? আলমারিতে অনেক জামা কাপড় ভাঁজ করা, কিন্তু দিনের আর রাতের বেশিরভাগ সময়টাই পুলিশের পোশাক পরে কাটে বলে এই পোশাকগুলোকে আর স্পর্শ করা হয় না। যদিও ওই রাজ পোশাকটা পরার জন্য স্নিগ্ধা কম খাটুনি করেনি, প্রচুর পড়াশোনা করেছে, ট্রেনিং নিয়েছে, তারপরে সবার থেকে উচ্চ র্যাঙ্ক করে আজ অফিসার হয়েছে। নিজের প্রতি গর্ব হয় স্নিগ্ধার। শাড়ির ভাঁজের মধ্যে হঠাৎ ওই নস্যি কালারের শাড়িটা ওর চোখে পড়ল। এই শাড়িটা ওকে সমীরণ কিনে দিয়েছিল সেইবার, প্রথম যেবার ওরা একে অপরে সরস্বতী পুজোয় ঘুরতে যায় সেইবার। বয়স তখন কত, 17 কি 18 বছর। মাধ্যমিক পাশ করে কোয়েট স্কুলে ভর্তি হয়েছিল স্নিগ্ধা। সেইখানেই সমীরণের সঙ্গে পরিচয়। যদিও প্রথমে জানতো না সমীরণ যে কোটিপতি বাপের ছেলে। একটা নর্মাল সাইকেল নিয়ে স্কুলে আসতো, পড়াশোনা করত, মোটামুটি ভালোই ছিল। স্নিগ্ধার সঙ্গে হঠাৎ করেই আলাপ করতে এগিয়ে এসেছিল সমীরণ। তারপরে একদিন সমীরণ ওর জন্মদিনের অনুষ্ঠানে স্নিগ্ধাকে নিমন্ত্রণ করে। স্নিগ্ধা একটা টেডি বিয়ার সঙ্গে নিয়ে যায়, কিন্তু ওর বাড়ির ঠিকানায় গিয়ে অবাক হয়ে গিয়েছিল স্নিগ্ধা। 3 তলা বাড়ি, পাশে আবার বিরাট বড় কারখানা। এই তল্লাটে একটা বাড়ি নয়, 6টা বাড়ি আছে। শুধু এখানে নয়, গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে জায়গায় জায়গায় জমি, বাড়ি আর প্রচুর টাকা। জেনেছিল কি একটা ব্যবসা করে সমীরণের বাবা, তবে কি ব্যবসা করে বা না করে সেই নিয়ে অতটা মাথা ঘামায়নি স্নিগ্ধা। আজ ঘামাতে হচ্ছে, কারণ সম্পূর্ণ চাপটা সমীরণকে ধরার জন্যই ওপর মহল থেকে আসছে। বেশ কিছুদিন আগে সমীরণ মিশর ট্যুর করতে গিয়েছিল। একটা বিজনেসম্যান বাইরের দেশে ভ্রমণ করছে, এইটা কম ব্যাপার নয়। আর তারা ভ্রমণ করবে যখন, তখন যে ট্যাক্স ডিপার্টমেন্টের আওতায় সবটা পড়বে না তাও তো নয়। এই সব কিছুই একটা সার্কেলে চলে এবং এগুলো পরীক্ষা নিরীক্ষা করে প্রতি বছরই দেখা হয়। আর যারা এইসব সন্দেহের আওতায় পড়ে তাদের বাড়িতেই রেড করতে হয় ওদের। কিন্তু কিছুতেই করতে পারছে না ডিপার্টমেন্টের অফিসাররা, কারণ সেই রকম কোনো প্রমাণ বা নথি পাওয়া যাচ্ছে না বলে। স্নিগ্ধার ওপরে চাপ এসেছে প্রচন্ড। নস্যি কালারের শাড়িটা বার করলো স্নিগ্ধা। আজ অনেকদিন পর এই শাড়িটা গায়ের কাছে ঠেকিয়ে দেখলো। আগে এই বেশি মানাতো বোধহয়, যদিও এখন কম খারাপ লাগছে না, কিন্তু আগের ব্লাউজটা এখন আর গায়ে হবে না। শরীর স্বাস্থ্য একটু ভালো হয়েছে। স্লিভলেস একটা হলুদ রঙের ব্লাউজ বার করলো স্নিগ্ধা। এই ব্লাউজটা গতবার পুজোয় মা দিয়েছিল, বলেছিল অষ্টমী পুজোর সময় পরতে। অষ্টমী মাথায় থাক, সারাদিন ডিউটি করতে করতেই কেটেছে।
তার উপরে কল্যাণীর কাছে উদম মারামারি। ওই মারামারি সামলাবে নাকি শাড়ি পরে মাকে অঞ্জলি দেবে? দেবী দুর্গা এখন হাতে ত্রিশূল না নিয়ে বন্দুক ধরেছেন যে। শাড়িটা বার করে গায়ে জড়ালো স্নিগ্ধা, মাথার চুল কাঁধ পর্যন্ত। কিন্তু 24 ঘন্টা চুল বেঁধে রাখার দরুন সেই চুলের অবস্থার 12 বেজে গেছে। তাই একবার ভাবলো আজ একটু পার্লার হয়ে আসবে, এখন আর শোবে না। বাড়িতে কাজের মাসিটা আছে, শশী মাসি, খুব ভালো রান্না করে। সকালবেলা বাড়িতে এসেই 1 কাপ কফি খেয়ে স্নান করতে গিয়েছিল। দরজাটা খুলতেই দেখতে পেল মাসিমণি দাঁড়িয়ে রয়েছে। এ কি মাসি, তুমি দাঁড়িয়ে? হু মা, আজকে শাড়ি পরেছ, কি সুন্দর লাগছে গো। বলছি তোমার রান্না হয়েছে? হ্যাঁ হয়ে গিয়েছে, গরম ভাত, ঘি আলু সিদ্ধ আর রুই মাছের পেটি ভাজা, খাবে তো? স্নিগ্ধা হাসলো, বলল তুমি কি করে জানলে এই খাবারটা আমার প্রিয়? ও মা, 5 বছর ধরে তোমার সঙ্গে রয়েছি, আমি জানবো না কোন খাবারটা তোমার প্রিয়? মাসি একটু কুচিটা ঠিক করে ধরে দাও না। শাড়িটা যদিও বা সিল্কের, কুচি ধরতে খুব একটা অসুবিধা হয় না, তবুও একটু শার্ট করে প্লেন করে পরেই দিলে দেখতে বেশি ভালো লাগে। শাড়িটা পরার পরে মাসি বলল তোমার আর এই হাতে ভাত খেতে হবে না, আমি খাইয়ে দিই। দেবে খাইয়ে? দাও তাহলে। মাসি ভাত বেড়ে স্নিগ্ধার ঘরে এলো। স্নিগ্ধার 3টে রুমের ঘর, এটা সরকার থেকে দেওয়া হয়েছে ওকে থাকার জন্য। ওর সামনে ছেলেদের কোয়ার্টার আছে, যদিও মাঝখানে একটা পাঁচিল আছে, একটা বড় গেটও আছে। স্নিগ্ধার যেহেতু ডিপার্টমেন্ট একটু উপরে, তাই ওর ঘরটা একটু বেশি সুন্দর। সাদা ধপধপে রং করা, দরজা জানালা সবকিছু পরিপাটি এবং রং করা। দেখে মনে হচ্ছে রংটা স্নিগ্ধা আসবে বলেই করানো হয়েছে। বাড়িটা সাদা, কিন্তু বাড়ির গেটগুলো খাকি কালারের রং। আশেপাশে ফুলের সুন্দর গাছ। স্নিগ্ধা আসার পরে বাড়িটা আরো বেশি শোভা পেয়েছে। আর শশী মাসি তো বিকেল হলেই ওই হাতের মধ্যে কুড়ুল নিয়ে বেরিয়ে পড়ে কোথায় কোন চারা গাছটা উঠেছে সেটাকে সযত্নে পুঁতে বড় করবার জন্য। এই মাসি জোর করে তাকে পাঠিয়েছে মা। এই মাসি মায়ের কাছেই থাকতো। উনি বলেছেন, শোন শশী, আমার কাছে তোর কাজ নেই, তুই বরং আমার মেয়েটার কাছে যা, পুলিশ হব পুলিশ হব সেই ছোট্টবেলা থেকে। কি বলতো জানিস, মা আমি বড় হয়ে পুলিশ হব, তারপর একটা ভেড়া বিয়ে করব, বিয়ে করে এই বিছানার সঙ্গে বেঁধে রাখবো। এমন কথা বলতে বুঝি? হ্যাঁ, আর আমি বলতাম তুই ভেড়াকে বেঁধে রেখে যাবি, আর ভেড়া যে কান্না করবে তখন কি বলতো জানিস? কি বলতো গো দিদি? তখন আমার মেয়ে বলতো আমি ভেড়াকে ভাত খাইয়ে রেখে যাব, তারপরে আমি পুলিশ হয়ে ডিউটি করে এসে ভেড়াকে আবার ভাত খাইয়ে দেবো। ভেড়াটা কে বলতো? কে গো দিদি? আহ শশী, তুই আড্ডাও বুঝিস না, ভেড়া মানে আমার জামাই। আমি তো এখন তাই ভাবি, ছোটবেলায় 5 বছরের কম বয়সী বাচ্চারা যা বলে তা অনেক সময় ফলে যায়। আমার মেয়ের ক্ষেত্রেও তাই হবে না তো? যা রাগী পুলিশ হয়েছে, কে যে এই মেয়ের সঙ্গে প্রেম করবে আর কে যে সংসার করবে, তবে আমি একথা হলপ করে বলতে পারি, যেই করুক তাকে ওই ভেড়া হয়েই থাকতে হবে, সিংহ হতে গেলে আর রক্ষে নেই। এই বলে মা খুব হাসাহাসি করেছিলেন। শশী মাসি আজও সেই কথা বলে হাসাহাসি করে। ঘরে সুন্দর বিছানা পরিপাটি, একটা আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, ছোট্ট একটা ওয়ার্ড্রপ আছে, পাশে জলের কুঁজো, ঠান্ডা জল সেখানে সব সময় শশী মাসি রেখে দেয়। আর একটা ঘরে মাসি ঘুমোয়, সেই ঘরেও খাট আছে, ছোট্ট একটা আলমারি আছে এবং একটা আয়না আছে। পাশের ঘরটা ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় রোজ, যদি কোনো সময় বাবা মা আসেন তাই। আর খোলা বারান্দা আছে, আছে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, বারান্দার পাশেই ছোট্ট একটা রান্নাঘর, সেখানে 3 জনের বসার মতো খাবার টেবিল, তাতেই হয়ে যায় ওদের। ভাত খাওয়াতে খাওয়াতে হঠাৎ মাসি বলল, আজ কোথাও যাচ্ছ? ডিউটি নেই? আছে মাসি আছে, মৃণালদা সামলাচ্ছে সবটা। আসলে গতকাল সারা রাত জেগেছিলাম তো, আর 3-4 দিন ধরে ঠিকঠাক ঘুম হয়নি, তা এখন তো তুমি একটু ঘুমোলে পারতে। কোথায় চললে? একটু পার্লারে যাব। তুমি যাবে? ও মরণ, আমার গেলে হবে? বাড়িতে কাজ আছে না বুঝি? রান্না বান্না করতে হবে। রান্না তো তোমার আর আমার, তোমার আবার চিন্তা কিসের? ও মা, আমার আবার পুজো দিতে হবে না? গোপালকে ভোগ দিতে হবে? তুমি বরং একা যাও, ওই বরং ভালো। হাসলো স্নিগ্ধা, বলল আর খাইও না, পেট ভরে গেছে, আর একবার, আর এক গাল নাও দেখি।
মাসি অনেকটা মায়ের মতোই জোর করে খাওয়ায়। খেয়ে দিয়ে উঠে স্নিগ্ধা তাড়াতাড়ি নিজের চুলটা আঁচড়ালো। চুল প্রচুর পরিমাণে নষ্ট হয়ে গেছে, খুব উঠছেও বেশি। মাসি বলল, চুলটা একটু কেটে এসো পার্লার থেকে। সেখানেই যাব, তুমি যে কি করে বোঝো। আচ্ছা আমি আসি। ব্যাগটা কাঁধে নিয়ে স্নিগ্ধা বেরোতেই দেখলো গাড়ি রেডি। সে বলল, আজ আর গাড়ি করে যাব না। অজয়দা, তুমি বরং আজকে একটু ব্রেক নাও। কিন্তু ম্যাডাম, মানে আরে কেউ জানতে পারবে না। তাছাড়া আমি কি এখন পোশাক পরে আছি নাকি? একটু নিজে হাওয়া খেতে বেরোচ্ছি। আজ অনেকদিন হলো একটু হেঁটে ঘুরি না, আজ একাই একটু বেরোই। কোয়ার্টার পার করে মেন রাস্তায় উঠল স্নিগ্ধা। এইখানকার এলাকাবাসীর সঙ্গে স্নিগ্ধার বেশ ভালো পরিচয় হয়ে গিয়েছে। চায়ের দোকানদার থেকে শুরু করে সকলেই মোটামুটি ওকে চেনে। আবার অনেক দোকানদারের লোক আছে যারা স্নিগ্ধার গোপন গুপ্তচর। লরি থেকে শুরু করে সবকিছুর খবর ওরা দিয়ে যায়, আর সেগুলোকে স্নিগ্ধা ধরে ধরে জেলের মধ্যে পুরে জেলের ভাত খাওয়ায়। কিছুটা এগোনোর পরই দেখতে পেল একটা টোটো আসছে। টোটোর ভেতরে কেউ একটা বসা। স্নিগ্ধা বলল, দাঁড়ান, যাবেন? টোটোওয়ালা থেমে তাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? চৌরাস্তার মোড়ের কাছে একটা পার্লার আছে না, ওইখানে যাব। হো আচ্ছা আচ্ছা, বসুন। উঠে বসলো স্নিগ্ধা। বিপরীত দিকে একজন ভদ্রলোক বসা। বয়স আন্দাজ 35 কি 36 হবে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। কোলের ওপরে তখনও ল্যাপটপটা রাখা। কানে বোধহয় ইয়ারবাড ঢোকানো রয়েছে। কারো সাথে কথা বলছে। লোকটা চাপ দাঁড়িয়ে আছে, চোখে পাওয়ারের চশমা। হঠাৎ স্নিগ্ধার দিকে তাকিয়ে একটু কিছুক্ষণ থেমে বলল, আপনি এখানকার দারোগা না? হ্যাঁ বলতে গিয়েও থেমে গেল স্নিগ্ধা। কিছুক্ষণ চুপ করে থাকার পরে লোকটি আবার জিজ্ঞাসা করলো, আপনি এখানকার দারোগা তো? স্নিগ্ধা মিত্র। হ্যাঁ। আপনি চেনেন? ও মা, আপনাকে চিনবো না? আমার তো এখানে নিত্য যাতায়াত। তাছাড়া স্যারের কত গাড়ি আটকানো হয়। মানে? হ্যাঁ, স্যারের বিজনেসের জন্য গাড়ি আটকানো হয়েছিল। এই তাও প্রায় দিন 15 আগে। সেদিন বোধহয় আমি নাইট ডিউটিতে ছিলাম না। আপনিই ছিলেন ম্যাডাম, আমি এসছিলাম, আপনাকে দেখেছিলাম। আপনাকে অনেক আকুতি মিনতিও করেছিলাম, কিন্তু আপনি গাড়ি কিছুতেই ছাড়েননি। এমনকি আপনি টাকা নিতে পর্যন্ত রাজি হননি। এক্সকিউজ মি, সব কি করছেন আপনি অন পাবলিক? আরে ম্যাডাম, আমি আপনাকে দোষারোপ করছি না, কিছু কথা আপনাকে বলার আছে, শুনবেন? স্নিগ্ধা খানিকক্ষণ চুপ করে ভাবার চেষ্টা করলো। এইবার ছেলেটি বলল, যদি পারমিশন দেন আপনার পাশে গিয়ে বসে একটা জিনিস দেখাতে পারি। কি দেখাবেন? টোটো থেকে ওই পাশ থেকে উঠে স্নিগ্ধার পাশের সিটে গিয়ে বসলো ছেলেটি। বলল, হ্যাঁ, আমার নাম অরিত্র, আমি এখানে কাজ করি। যেই ফ্যাক্টরিটা খুললো তার ল্যাপটপের স্ক্রিনে, সেই ফ্যাক্টরিটা স্নিগ্ধার ভীষণ চেনা। বহু বছর আগে কচি চোখ দিয়ে দেখেছিল। তখন বয়স 17 কি 18 বছর। আপনি এখানে? আমি এখানে চাকরি করি। প্রচন্ড খাটায় ম্যাডাম, কিন্তু মাইনে দেয় অত্যন্ত ন্যূনতম। ব্যবহার খুব রাফ। আর আপনি ভাবতে পারবেন না, প্রায় 2000-এর বেশি, প্রায় 3 থেকে 3500 কর্মচারী এখানে খাটে। শুধু এখানে নয়, অল ওভার ইন্ডিয়া অনেক ফ্যাক্টরি আছে, কিন্তু বেশিরভাগটাই ইলিগাল। কি বলছেন? হ্যাঁ, আমার কাছে তথ্য প্রমাণ সব আছে। আমি চাই আপনাকে সবটা বলতে, কিন্তু আমি আজকে কোইন্সিডেন্টলি এখানে উঠলাম, তাই বিশ্বাস করুন ম্যাডাম, আমি থানাতেই যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে আমি আর নেমে গেলাম না। আপনি বোধহয় এখন ডিউটিতে নেই। না, আমি একটু বেরিয়েছি, মৃণাল আছে। যদিও এমার্জেন্সি হলে আমাকেই যেতে হবে। আপনি কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, একটু পার্লারের দিকে। পার্লার পরে হবে, আপনি চলুন আগে আমার সঙ্গে। স্নিগ্ধাকে অনেকটা জোর করে অরিত্র নামেই নিল একটা ক্যাফেটেরিয়ায়। তারপর টোটোওয়ালাকে বলল, দাদা আপনি তো সবটাই শুনেছেন? না না, আমি কিচ্ছু শুনিনি, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বলিওনি। এইসব কাজে আমি সাহায্য করতেই চাই। তাছাড়া আপনারা যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন, সেখানে আমার স্ত্রীও কাজ করে। সারাদিন জমের মতো খাটাখাটনি খাটে, জানেন ম্যাডাম। আর পুজোর সময় যেই মাইনে চায়, তখন 1 টাকা দিতে রাজি হয় না ওই বাড়ির ভদ্রলোকটা। সত্যি বলছেন? একদম সত্যি বলছি। আপনি যদি ব্যাপারটা নিয়ে লড়তে পারেন, আমরা অনেকে আছি সাক্ষ্য দেব, আপনি চিন্তা করবেন না। স্নিগ্ধা ভেতরে ভেতরে অনেকটা সাহস পেল। এইবার ব্যাগ থেকে চিরাচরিত সেই
ক্লিপটা বার করে একটা বিরাট বড় হাত খোপা করে নিল স্নিগ্ধা। মাথার চুল যা হচ্ছে হোগে, আগে তো কেস সামলাই। ক্যাফেটেরিয়ায় বসে অরিত্র বলল, একটা কফি অর্ডার করি? না, একটু আগে ভাত খেয়ে বেরিয়েছি, জোর করে খাইয়ে দিয়েছে মাসি। আপনি যেটা দরকার সেটা একটু দেখান। তার আগে একটা কথা বলবো ম্যাডাম। বলুন। আপনাকে দারুণ সুন্দর লাগছে। সেদিন পুলিশের পোশাকে দেখে আপনাকে সত্যি ভয় লাগছিল, কিন্তু এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও আর 5টা মেয়ের মতোই অত্যন্ত সাধারণ। দেখুন অরিত্রবাবু, আমি সাধারণ মেয়ে, আমি অসাধারণ হতে চাই না, কিন্তু এখন আমি প্রফেশনের মধ্যে ঢুকে নেই। কিন্তু আপনি আমাকে তথ্য দেবেন বলেই আমার এখানে আসাটা। আরে ম্যাডাম, আমি আপনার সময় নষ্ট করছি না, জাস্ট বলতে ইচ্ছে করলো তাই। ঠিক আছে, তাহলে এসব ফালতু কথা না বলে কাজের কাজটা করুন। যদিও অরিত্রর কথাটা স্নিগ্ধার বেশ ভালো লেগেছে। মেয়েরা প্রশংসা শুনতে ভালোবাসে, কিন্তু সেই প্রশংসার প্রত্যুত্তরে ওই ধমক দেওয়াটা ওদের ধর্ম। ধমকের আড়ালেও একটা অদৃশ্য ভালোবাসা লুকিয়ে থাকে সব মেয়েদের ক্ষেত্রেই। ওরা নিজের প্রশংসা শুনলে ওই গাল লাল হয়ে যাওয়া ভাবটাকে এড়ানোর চেষ্টা করে। অরিত্র সেটা ভালো করেই বুঝতে পারল। স্নিগ্ধাকে বলল, আমি কি আপনার পাশে বসতে পারি? হ্যাঁ অবশ্যই, বসুন। এরই মধ্যে কফি চলে এসেছে। কফিতে চুমুক দিয়ে অরিত্র বলল, আজ থেকে বছর 3 আগে আমি এখানে ঢুকেছিলাম। যখন ঢুকেছিলাম তখন আমাকে বলা হয়েছিল মাইনে দেওয়া হবে 22,000 টাকা, যেহেতু আমি ভালো কাজ করতে পারি। এবার পুরো ব্যাপারটা এখানে পান, গুটখা, সিগারেট এইসবের। এটা ম্যানুফ্যাকচারিং সেন্টার, এখানে তৈরি হয়। আমি প্রথম বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম এখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে সবকিছু অ্যারেঞ্জ করা হয়, মশলাপাতি, এবং পুরো ব্যাপারটা ইল্লিগাল হচ্ছে। লিগাল কিচ্ছু নেই। সরকারকে প্রচুর টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে এরা বড়লোক হচ্ছে। আমার চোখের সামনে প্রচুর কর্মচারীকে এদেরকে মার খেতে দেখেছি। মানে ওরা নিজের প্রাপ্যটা চেয়েও পায় না। এই ধরুন, যদি কোনো কর্মচারী 60 টাকার কাজ করে প্রতিদিন, তবে সেই 60 টাকার অঙ্কটাকে ওরা 600 টাকায় বাজারে বিক্রি করছে। এবার সেই টাকাটাই পরবর্তীতে 6,000 টাকা প্রফিট হয়ে ওদের কাছে ফিরে আসছে। অর্থাৎ এতগুলো কর্মচারীতে যদি সবাই পার হেড 100 টাকার কাজ করে, সেখান থেকে যদি 60-70 টাকা করে বাদ দিয়ে দেওয়া হয়, তবে যে সামান্য অংশটুকু পড়ে থাকছে সেইটা ওদেরকে প্রতিদিন দেওয়া হয়। মানে পার দিন খুবই কম টাকা। এবার অনেকে আছে দিনে টাকাটা নেয় না, তারা নেয় মাসে। মাসান্তে তাদেরকে পুরো টাকাটা দেওয়াই হয় না, বরং বলা হয় বাকি টাকাটা তোদেরকে দেওয়া হবে পুজোর সময়, এটা বোনাস হিসাবে আরো বেশি দিয়ে পাবি। কিন্তু দেওয়া হয় না ম্যাডাম। আমি 3 বছর ধরে দেখছি এক একজন কর্মচারী 15,000, 22,000, এমনকি 5-6 হাজার টাকা পর্যন্ত ওদের কাছে এক্সট্রা আদায় করতে চেয়েছে। ওরা ওদের খাতা দেখিয়ে, হিসাব দেখিয়ে বলেছে যে না, আমরা 100 টাকার কাজ করলে আপনারা আমাকে 70 টাকা দিয়েছেন, অথবা আমাকে 60 টাকা দিয়েছেন, কখনো কখনো 40 টাকা দিয়েছেন। এই বাকি টাকাটা প্রত্যেকদিন আমার কাছ থেকে আপনারা কেটে নিয়েছেন পুজোর সময় বছরে একবার বোনাস দেবেন বলে, কিন্তু দেননি। শুধু দেননি, বরং আরো বলেছেন টাকাটা নাকি আগেই আমি কবে কাটানি নিয়ে নিয়েছি, আমার তো মনেই পড়ছে না। আর এইভাবে যারা প্রতিবাদ করতে যায় তাদেরকে এরা কি করে, রাত্রেবেলা গিয়ে বাড়িতে হুমকি মারে। তারপরে আবার কি চুপ, সবাই চুপ। এরা গরিব তো, এদের কথা শোনার লোক নেই তো। স্নিগ্ধা নড়ে চড়ে বসলো। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, আপনি বলুন। আরো আছে ম্যাডাম। আমি সেই দিন ফাইলপত্র ঘাটতে গিয়ে ব্যাপারটাকে আবিষ্কার করি। দেখলাম এরা যখন যেখানে ঘুরতে যায় তখনই সেখানে গিয়ে প্রচুর টাকার জমি কেনার চেষ্টা করে। মানে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য পুরো ব্যাপারটা আর কি, যাতে সরকার থেকে কোনো রকম ট্যাক্স কাটা না হয়। আর এদের জমি জমা প্রচুর বেনামিতেও আছে, এমনকি এদের ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়িতেও এদের অনেক ফাইল আর নথিপত্র আছে। আপনি সবটা অ্যারেঞ্জ করতে পারবেন কি? সবটা অ্যারেঞ্জ করতে পারবো কিনা জানি না, তবে অনেক প্রমাণ আমি আপনাকে দিতে পারি। এই যে, বলে একটা ছোট্ট পেন ড্রাইভ বার করে দিল অরিত্র। স্নিগ্ধার হাতে দিয়ে বলল, আপনি যেহেতু এই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, আপনাকে দিয়ে আমি ভরসা পাবো। থ্যাংক ইউ অরিত্র, এটা আমার কেসে অনেকটা হেল্প করবে। থ্যাংক ইউ। স্নিগ্ধা অরিত্রর সঙ্গে হ্যান্ডশেক করলো। অরিত্র হেসে বলল, বিনিময়ে ফোন নাম্বারটা, মানে পার্সোনাল, পাওয়া যেতে পারে? আমার কাছে এটা একটা বিরাট বড় ব্যাপার। মানে যখন আমার বাড়িতে আমার বাবা মা জানতে পারবে আমি একটা লেডি পুলিশ অফিসারের সাথে ফোনে কথা বলছি, তখন স্নিগ্ধা হেসে ফেললো, বলল, তা লেডি অফিসার বলে কি মানুষ নেই নাকি? নিশ্চয়ই পারবেন নাম্বারটা, আপনি নোট করে নিন, কিন্তু হুটহাট ফোন করবেন না। আমি জানি ম্যাডাম,
আপনার ডিউটিকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, আপনার পোশাকটাকেও। আর আমি চাই আপনি এই পোশাকের সদ্ব্যবহার করুন। সবাই তো করে না, আপনাদের মধ্যেই লুকিয়ে আছে অনেকে, যারা সবটা জেনেও কিন্তু স্বীকার করবে না। স্নিগ্ধা বলল, আমি জানি অরিত্র, আমি জানি। সেই দিন স্নিগ্ধা অরিত্রর সঙ্গেই বেরোলো। অরিত্র বলল, একটা পার্লার আছে, যাবেন আমার সঙ্গে? আপনি চেনেন? হ্যাঁ, আমিও যাব, এই দাড়িটা একটু সেভ করতে হবে। পার্লারে আপনি? কেন, ছেলেরা বুঝি যেতে পারে না? হাসলো দুইজনে। তারপরে পার্লারে গিয়ে লেডিস বসলো একদিকে আর জেন্টস আর একদিকে। স্নিগ্ধা সুন্দর করে চুলটা কাটলো। বাহ, আজকে চুলটা কেটে কেমন যেন ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে। বাড়িতে গিয়ে আর এক প্রস্ত স্নান করতে হবে। অরিত্র যখন ওর দাড়ি কেটে সামনে এলো, তখন স্নিগ্ধার চোখের পলক আর পড়ে না। কে বলবে এর বয়স 35-36? দেখে মনে হচ্ছে স্নিগ্ধারই বয়সী, অথবা 33 কি 34 হবে। বেশ হ্যান্ডসাম দেখতে কিন্তু ছেলেটা। ভালো বিদ্যা আছে পেটে। কথায় জানা গেছে সে MBA করেছে, কিন্তু টাকার অভাবে চাকরি করতে যেতে পারছে না। বাবা জমি জমা বিক্রি করে প্রচুর পড়াশোনা করিয়েছে। চেন্নাইতে যাবার একবার চান্স এসেছিল, কিন্তু মা তখন খুব অসুস্থ। সেই চান্স একবার চলে যাওয়ায় আর যেতে পারেনি। বাবা শেষ পর্যন্ত ওই ওই কারখানার মালিকের কাছে গিয়ে টাকা সাহায্য চায়। হ্যাঁ, অনেকটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিয়েছিল লোকটা। কাউকে ফিরিয়ে দেয় না উনি, কিন্তু সুদ সমেত এমন ফেরত নেয় যে ভাবা যায় না। অরিত্র জীবনের কথা শুনে স্নিগ্ধার খুব দুঃখ হয়। বলে, আপনার ডিগ্রি অনেক, এত মার্ক, তবুও বাইরে যেতে পারলেন না? গেলে অনেক উন্নতি হতো। কিন্তু ম্যাডাম, এই মুহূর্তে যেই কাজটা আমি করছি, হ্যাঁ আমি জানি মাইনে আমার কম, কিন্তু এদের উপযুক্ত শাস্তি দিতে পারলে আমার মনে হয় আমার দেশের আমি অনেক বড় একটা কাজ করব। তা তো ঠিকই অরিত্র, তবে আপনার সঙ্গে আলাপ করে আমার খুব ভালো লাগলো। দেখা হবে নিশ্চয়ই? নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা শুনুন, আপনি আমাকে রাতের দিকে ফোন করবেন। আর যেই দিন নাইট ডিউটি থাকবে সেদিন তা আমি বলেই দেবো আপনাকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। অরিত্র বেরিয়ে গেল আর একটা টোটো করে। স্নিগ্ধাও একটা মলে ঢুকে 2-1 জিনিসপত্র কিনে ফিরবে এমন সময় হঠাৎ, কেমন আছো স্নিগ্ধা? কে? পিছন ঘুরে তাকিয়ে দেখলো স্নিগ্ধা সমীরণ দাঁড়িয়ে। এত সুন্দর দেখতে লাগছে তাকে, তুলনার বাইরে। পোশাক আশাক সবকিছু থেকেই তার অর্থ ঝরে পড়ছে। এক হাতে সিগারেট আর এক হাতে ফোনটা। স্নিগ্ধাকে ডাকার পরেও সমীরণ বলল, আমি একটু পরে ফোন করছি। কেমন আছো? তুমি মলে? হ্যাঁ, বাড়ি ছিলাম না, ব্যাঙ্গালোর গিয়েছিলাম, এই কিছুদিন হলো এসেছি। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? এই আছি, ভালোই আছি। আর তোমার সঙ্গে একটা ছেলেকে দেখলাম। মানে? স্নিগ্ধা কেমন যেন একটা ধাক্কা খেলো। সমীরণ বলল, ছেলেটাকে খুব চেনা চেনা মনে হলো, কোথায় যেন দেখেছি। প্রেমিক? আরে দূর, ডিউটি করতে করতে প্রেম করার সময় আছে নাকি? এখন একটু সময় হবে, একটু কথা বলতাম এই কফি শপে গিয়ে। না, এখন আর হবে না, ডিউটি আছে। স্নিগ্ধা এড়িয়ে যায় সমীরণকে। কেনাকাটা করে বিলটা মিটিয়ে মল থেকে বেরোনোর আগে একবার পিছন ঘুরে দেখে নিয়ে দেখে সমীরণ তখনও ওর দিকে তাকিয়ে রয়েছে। সমীরণের পরনে সেই ব্লু রঙের শার্টটা, এই রংটা পরতে বেশি পছন্দ করে সমীরণ। স্নিগ্ধা সেটা বরাবরই জানে। বাড়ি আসার পরে স্নিগ্ধা দেখলো মাসি অনেক কিছু রান্না করেছে। ভালো করে হাত মুখ ধুয়ে খেলো স্নিগ্ধা। ঘড়ির কাঁটায় 1:30 বাজে। মৃণাল ফোন করে জানালো, ম্যাডাম একটু আসতে পারবেন? তাহলে আমি বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়াটা অন্তত করে আসি। হ্যাঁ 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 মৃণাল দা, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তুমি আমাকে অনেকটা সময় দিয়েছো, থ্যাংক ইউ। তাছাড়া তোমার সঙ্গে আমার কিছু গোপন কথাও আছে, ফোনে বলা যাবে না। আমি এক্ষুনি আসছি। খেয়ে দিয়ে আর শোয়া হলো না ওর। তাড়াতাড়ি ইউনিফর্মটা পরে বেরিয়ে গেল। মাসিকে বলল, মাসি তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার ফিরতে ফিরতে আবার সেই রাত হবে। আর যদি নাইট শিফট করি তাহলে তো তুমি জানতেই পারছো। তাহলে খাবারটা এটা নিয়ে যাও। না না, খাবার নিয়ে যাব না, এই তো এখান থেকে থানা, টুক করে এক সময় এসে খেয়ে যাব। থানায় পৌঁছে মৃণাল দাকে ছেড়ে দিয়ে বসে থাকলেও কিছুক্ষণ। জেলের ভেতরে এসে আসামিটা তখনও গোঙাচ্ছে, জ্বর এসেছে। আগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, স্নিগ্ধা এই এই জ্বর এসছে? চোরটা কেমন যেন ঘুরে তাকালো। স্নিগ্ধা বলল, আর একটা দিন থাক বাবা, তোকে কালকেই ছেড়ে দেব, ঠিক আছে?
স্নিগ্ধার সেই কথা শুনে চোরটা দাঁত বের করে হেসে বলল, কেন, আসল মাথাকে ধরে ফেলেছেন বুঝি? হ্যাঁ, প্রায় ধরে ফেলেছি। তবে তুই সামান্য চোর, আর ওরা বড় অঙ্কের চোর। ওদেরকে চট করে ধরা যায় না বুঝলি, আর ওদের জন্য জেল হাজতেও রাখা যায় না তো, ওরা বাড়িতেই থেকে চুরি করে। হাসলো স্নিগ্ধা এবং পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলটিকে বলল, একটা জ্বরের ওষুধ এনে দাও ওকে। দুপুরে খেয়েছে? হ্যাঁ ম্যাডাম, একটু আগে, জোর করে। আর ওর নামে যে চার্জশিট ফাইল করা হয়েছে? কেউ তো করেনি ম্যাডাম, আমরাই তো ধরে নিয়ে এসেছি। বাড়ির লোক তো গুরুত্বই দিচ্ছে না খুব একটা, গয়নাগাটি পেয়ে গেছে, আবার চিন্তা কিসের? ঠিক আছে, তাহলে মালটাকে ছেড়ে দিই, কি বলো? স্নিগ্ধা টেবিলে এসে বসলো, দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। পকেটে করে সেই পেন ড্রাইভটা নিয়ে এসেছে, সেইটা ওর ল্যাপটপে ঢুকিয়ে চেক করলো স্নিগ্ধা। যা দেখলো তাতে ওর মাথার স্ক্রু যেন ঢিলে হয়ে যাচ্ছে। ঘন্টাখানেক পরে মৃণালদা ফিরে এলেন এবং তার সাথে একটা ঘরে বসে স্নিগ্ধা পুরো ব্যাপারটা আলোচনা করলো। বলল, কি করে ধরি বলো তো মৃণালদা, তুমি তো আমার থেকে সিনিয়র, একটু হলেও তোমার অভিজ্ঞতাটা বেশি। আসলে আমি কোনো কিছুই নোট আউট করে উঠতে পারছি না। আমার সঙ্গে অরিত্র বলে একটা ছেলের পরিচয় হয়েছে, ওদের বাড়ির কর্মচারী। আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে স্নিগ্ধা। কিরকম মৃণালদা? মনে হচ্ছে ওই অরিত্র নামে ছেলেটার সঙ্গে ব্যাপারটা পার্সোনালি কিছু হয়েছে, যার জন্যও শত্রুতা করতে চাইছে। একদম ঠিক বলেছ, এটা কিন্তু আমিও ভেবেছি, কিন্তু ওকে জিজ্ঞাসা করা হয়নি। হ্যাঁ, জিজ্ঞাসা তুমি অবশ্যই করবে, তবে যে প্রমাণগুলো আমরা পেয়েছি এটা আমাদের কাজে লাগবে। বলো তো, ডিপার্টমেন্টকে জানিয়ে দিই? হ্যাঁ, সবটা জানিয়ে দাও, আর এটাও ডেট ফিক্সড করে দাও যে নির্দিষ্ট দিনে আমরা প্রত্যেকটা জায়গায় রেড করব, যাতে কেউ পালাবার সুযোগ না পায়, এমনকি জানতে অবধি না পারে। ঠিক আছে, তাই হবে। দিন 7 পর ডেট ফিক্সড করা হলো। ততদিনে অরিত্রর সঙ্গে বেশ কয়েকবার ডেটিং করেছে স্নিগ্ধা। মৃণালদা সাহায্য করেছে। সেই দিন বলল, আচ্ছা অরিত্র, একটা সত্যি কথা বলুন তো, আপনার সঙ্গে কি কোনো ব্যক্তিগত ঝামেলা আছে? ব্যক্তিগত ঝামেলা বলতে ওই একটাই ম্যাডাম, আমার পড়াশোনা করতে গিয়ে বাধা দেওয়া। যখন ওরা জানতে পারলো পাড়ার মধ্যে আমি বেশ খানিকটা উচ্চশিক্ষিত হয়ে গিয়েছি, অন্তত ওদের ছেলে সমীরণের থেকে। কেন সমীরণ? সে তো গ্র্যাজুয়েশনটা অব্দি কমপ্লিট করেনি। প্রথম বাবার ব্যবসা খুব একটা সামলাতে পারতো না, কিন্তু দুম করে যেরকম বড়লোক কি করে হলো, আমার কাছেও একটা সন্দেহ আছে। কিরকম? বাজারে ওদের চেনা একটা লোক থাকতো, লোকটার 5 মাস খাটতো সমীরণের মা। কি বলো? হ্যাঁ, বড়লোক বাপের বাড়ির কথা তো, এরা কেউ জানতে পারে না, বুঝতে পারে না। সেই ব্যক্তি সেবা শুশ্রূষা সব করতো। সেই ব্যক্তির কেউ ছিল না পৃথিবীতে। হঠাৎ করে সেই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা যায়, আর ওনার বিপুল সম্পত্তির অধিকারী হয় সমীরণের মা। কি করে? তাকে লিখে দিয়ে গেছিল সেই ব্যক্তি, এবং সেই টাকা দিয়েই আজ ওরা কোটিপতি। স্নিগ্ধা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। সমীরণ যে এইরকম ছেলে স্নিগ্ধা মোটেই আশা করেনি। সেবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পরে স্নিগ্ধা যখন বলল, আমার খুব ইচ্ছে পুলিশ হওয়ার, সমীরণ বলেছিল, পুলিশ কেন? আর কোনো প্রফেশন কেন নয়? আমার ছোটবেলা থেকে পুলিশ হতে ভালো লাগে। তাছাড়া আমি পুলিশ হব, বিয়ে করবো একটা গাধাকে। আমি নাকি মাকে তাই বলতাম। মানে তুমি কি বলতে চাইছো? কিছু না, মানে আমি বলতে চাইছি এবার কিন্তু পুলিশের পড়াশোনা শুরু করব। তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ, আপত্তি আছে। আমার বাড়ির বউ হতে গেলে অফিসার হলে চলবে না, তুমি অন্য কোনো প্রফেশন বাঁচো, ইঞ্জিনিয়ার, ডক্টর। মানে আমার নিজের ইচ্ছের কোনো গুরুত্ব নেই? না, আমার সঙ্গে সম্পর্কে থাকতে হলে তোমাকে আমার কথাই শুনতে হবে। স্নিগ্ধার আত্মসম্মানে লাগে এবং সম্পর্কটা থেকে স্নিগ্ধা বেরিয়ে আসে। সমীরণকে বলে, না আমি পারবো না। সমীরণ তখন সিগারেট খায়। স্নিগ্ধা অনেকবার বারণ করেছিল। সমীরণ বলেছিল, কি করে ছাড়ি বলো তো? পূর্বপুরুষের থেকে পেয়ে আসছি এই স্বভাব, তাছাড়া নেশাই তো আমাদের ব্যবসা, তাই কি করে এটাকে ছাড়ি বলো তো? মানে মানে তুমি যদি এখন পুলিশ হয়ে যাও, তাহলে আমার এই নেশার ব্যবসার আতিপাতি সব তুমি জেনে যাবে, তারপরে তুমি আমাদের সকলকে জেলের মধ্যে পুরবে। মানে ঠিকই বলছি, তুমি ঠিকই শুনছো। এই যে আমাদের বিড়ি, গুটখা, পান, তারপরে সিগারেট, মদ, এই যে ব্যবসা, এগুলো বন্ধ করতে পারবে? কেউ পারবে বন্ধ করতে? কেউ পারবে না।
আর আমাদের তো গুটখা, সিগারেট এগুলো হামেশাই চলে। এইসব করেই তো আমার পূর্বপুরুষেরা বড়লোক হয়েছে, আমার বাবাও তাই, আর এখন আমি। তাই তুমি পুলিশ হলে আমার তো প্রবলেম হবে, আর তুমি আমাকে সিগারেট খেতে বারণ করছো, এইটা আমি কিছুতেই করতে পারবো না। তার মানে তুমি আমাকে ছাড়তে পারবে, তাও তুমি সিগারেট খাওয়া ত্যাগ করতে পারবে না? না, কারণ আমি যদি নেশা না করি তাহলে আমার কর্মচারীরা কি করবে? ওরা তো সচেতন হয়ে যাবে, আর মানুষকে সচেতন করে আমার প্রফিটটা কি বলো তো? স্নিগ্ধা অবাক হয়ে শুনেছিল, ইচ্ছে করছিল তক্ষণি গিয়ে ঠাঁটিয়ে একটা চড় মারতে, কিন্তু না, সে তখন ছোট, তার কাছে ডিগ্রি নেই, তার কাছে তথ্য নেই, প্রমাণ নেই, কিন্তু আজ তার কাছে সব আছে। স্নিগ্ধার মনে হলো সে নিজেই যাবে সমীরনের বাড়িতে, গিয়ে তার ধূমপান চিরদিনের জন্য বন্ধ করে দেবে। ইতিমধ্যে অরিত্র একদিন বলেছে, ঠিক আছে, যেদিন হবে সেদিন কিন্তু আমি থাকবো না। মানে আপনাকে তো থাকতেই হবে, আপনিই তো সবটা জোগাড় করেছেন। না ম্যাডাম, আমার নামটা দয়া করে নেবেন না, তাহলে ওই তল্লাটে আমি আর থাকতে পারবো না। আপনারা হুট করে গিয়েছেন এইরকমই যেন ওরা জানতে পারে। ঠিক আছে, তাহলে আপনার নামটা আমি নিজের মধ্যেই রাখলাম। হ্যাঁ, আপনার মধ্যেই রাখুন, সেটাও আমার কাছে অনেক বড় পাওয়া। স্নিগ্ধার কোথায় যেন মনে হলো অরিত্র অন্য কিছু মিনিং করতে যাচ্ছে। সেই দিনটা খুব শিগগিরই সামনে চলে আসে। যত তাড়াতাড়ি আসে তত বেশি ভয় হতে থাকে স্নিগ্ধার মনের ভেতরেও। গাড়ি রেডি হয়েছে, সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে ওরা, রেডি হয়েছে স্নিগ্ধা নিজেও। আজ তার পছন্দের পোশাকটা পরেছে, সাদা রঙের জামা আর কালো রঙের প্যান্ট। পিস্তল সে নিতেই পারে, তাই নিয়েছে। ওর ডিপার্টমেন্টের অনেক অফিসার ওর সঙ্গে আছে। গাড়িটা যখন ওই বিরাট বড় বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো, তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 9টা। বাড়িতে ভর্তি কর্মচারী। বাড়িতে ঢুকেই ওরা গোটা বাড়ি ঘিরে ধরে নিয়েছে এবং একে একে প্রত্যেক কর্মচারীকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্নিগ্ধা তখনও গাড়ি বাইরে বেরোয়নি, তখনই বেরোলো যখন সমীরনকে দেখতে পেল। এই যে স্যার। গাড়ি থেকে নামতেই সমীরন দেখতে পেল স্নিগ্ধাকে। এই পোশাকটা পরেই স্নিগ্ধার সঙ্গে শেষ দেখা হয়েছিল তার। তখনই স্নিগ্ধা জানিয়েছিল সে পুলিশের চাকরির পড়াশোনা করতে চায়, আর সমীরন সিগারেট খেতে খেতে বারণ করেছিল ওদের। তুমি? আপনি? প্লিজ আপনার সাথে বসে একটু কথা বলতে পারি? বসে কথা বলে যাবতীয় তথ্য প্রমাণ বার করলো ওরা একে একে। অন্যদিকে সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে ওদের অফিসাররা, জায়গা থেকে ফোন আসছে। শেষ পর্যন্ত এক জায়গা থেকে প্রচুর টাকা ওরা গোছালো এবং ডিপার্টমেন্টের অন্য অফিসাররা প্রত্যেক জায়গায় জায়গায় রেড করে প্রায় কোটি অঙ্কের টাকা ছুঁয়েছে এমন টাকা জোগাড় করলো। স্নিগ্ধা বলল, এত টাকা? সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়ার মানেটা কি বুঝতে পারি? তাছাড়া ভগবানের দেওয়া আপনাদের সব আছে, জমি জমা বাড়ি গাড়ি, তারপরেও ওই কর্মচারীগুলোকে এত খাটান কেন বলুন তো? তাদের পাওনা মেটান না, দুস্থদের কখনো দান করেন না, কোনো অনাথ আশ্রমে দান করেন না। এত টাকা দিয়ে করবেন কি? আছেটা কি ভোগ করার? সমীরন চুপ করে দাঁত কিটমিট করে তাকালো স্নিগ্ধার দিকে। সমীরন বলল, আপনি কিন্তু ভুল করছেন। ভুল? অফিসার বললেন, যে স্নিগ্ধার থেকেও উচ্চ ডিপার্টমেন্টে। ভুল আপনি করছেন সমীরন বাবু। এই যে এতগুলো টাকা, এতগুলো গয়না, এই যে এত ইললিগাল দলিলপত্র আমরা পেয়েছি, এগুলো সব আমরা নিয়ে যাব, বাজেয়াপ্ত করব। তারপর যদি কোনো রকম ভাবে সিল পড়ে যায় তখন কি করবেন? সমীরন চুপ করে আছে। স্নিগ্ধাকে বলল, আপনার আমার সাথে পার্সোনালি কোনো শত্রুতা থাকলে সেটা না হয় পার্সোনালি শত্রুতা? কি শত্রুতা? না তো সমীরন বাবু, আপনার সঙ্গে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই। হ্যাঁ, এটা বলতে পারি, আপনি আপনার ইচ্ছের বোঝা আপনার কর্মচারীদের ওপর খাটিয়ে দিয়েছেন, এমনকি আপনার ফ্যামিলির সবাই। আর সেই স্বভাবেই আপনি বড় হয়েছেন, তো তাই কারো আত্মসম্মানকে মূল্য আপনারা দেন না। অরিত্র দেওয়া সেই পেন ড্রাইভের যাবতীয় প্রমাণপত্র সমীরনের সামনে দেখাতেই সে বলল, এই প্রমাণ আপনাকে কে দিয়েছে? সে যেই দিয়েছে। বুঝেছি, সেই ছেলেটা না? এই বলে সিসিটিভি ফুটেজে যাবতীয় ফটো দেখতে শুরু করলো সমীরন। সঙ্গে সঙ্গে ডিপার্টমেন্টের অফিসার বললেন, খবরদার, এগুলো সব এখন আমাদের হেফাজতে, এগুলোকে আপনি স্পর্শ করবেন না।
আমরা কিভাবে খবর পেয়েছি না পেয়েছি সেগুলো আপনাদের না জানলেও চলবে। আপনারা শুধু এবার আপনাদের প্রাণ বাঁচানোর চেষ্টা করুন। আপনি অ্যারেস্ট হয়েছেন এত টাকা এত গয়না নিজের বাড়িতে রেখে দেওয়ার জন্য, আর আপনার কাজের কোনো রকম প্রমাণপত্র আপনি আমাদেরকে দেখাতে পারছেন না। সরকারকে কতটা অঙ্কের ট্যাক্স আপনারা দেন সেইটা পর্যন্ত আপনারা আমাকে দেখাতে পারছেন না। সুতরাং আপনাকে জেলে ধরে নিয়ে যেতে আমি বাধ্য। সমীরণ বলল স্নিগ্ধার দিকে তাকিয়ে, প্লিজ একটাবার অন্তত। কি 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 চাইছেনটা কি আপনি? অফিসার জিজ্ঞাসা করলেন। স্নিগ্ধা বলল, স্যার প্লিজ যদি একটু কথা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তোমাদের মধ্যে পার্সোনাল কিছু থাকলে কথা বলতেই পারো, তবে মনে রেখো পার্সোনাল জিনিস আর প্রফেশন পুরোটা কিন্তু আলাদা। সমীরণ স্নিগ্ধাকে বলল, থ্যাংক ইউ একটু সময় দেওয়ার জন্য। আমার সঙ্গে আমার এই ফ্যাক্টরিতে একটু যাবে? মানে? ফ্যাক্টরির কর্মচারীরা যে যেরকম কাজ করছিল সে সেরকম ভাবেই বসে আছে। স্নিগ্ধা সঙ্গে গেল সমীরণের। সমীরণ ফোনটা চাইল স্নিগ্ধার কাছ থেকে, স্নিগ্ধা ফোন দিল না। সমীরণ একটা সিগারেট ধরিয়েছে, আর এক হাতে আর একটা জ্বলন্ত সিগারেট। সমীরণ বলল, জানো তো আগুন সবকিছু ভস্মীভূত করে দেয়। হ্যাঁ জানি তো, এই যে তুমি এত কিছু প্রমাণ পেয়েছো আমার বিরুদ্ধে, আমার পৈতৃক ব্যবসার বিরুদ্ধে। আজ কতগুলো বছর ধরে আমার গোটা ফ্যামিলি মানুষকে নেশা করিয়ে টাকা ইনকাম করছে। আচ্ছা আজ পর্যন্ত কোনোদিন মদের দোকানে লাইন না পড়তে দেখেছ? রোজ ভিড় থাকে, অথচ দুধের দোকানে গিয়ে দেখো লোকে লাইন দেয় না, তাই না? তুমি এইসব বলে আমাকে আটকাতে পারবে না সমীরণ। বহু বছর আগেই তোমাদের এই জ্ঞানটাকে আমার ধরে নেওয়াটা দরকার ছিল, কিন্তু প্রমাণ? তুমি তো প্রমাণ পাওনি স্নিগ্ধা। আজ ওই ছোকরা নামটা একবার জানতে পারলে। নাম জানবে কি করে? তার আগেই তুমি জেলে ঢুকবে। সত্যি সত্যি তুমি পারবে আমাকে জেলে ঢোকাতে? পাশেই বোঝাই করা পাটা, যেখান থেকে ওইসব মাদক দ্রব্য তৈরি করা হয়, সিগারেটের ওই টুকরোটা ছুঁড়ে ফেলে দিতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল সেখানে। গোটা ফ্যাক্টরিতে আগুন জ্বলতে সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড। সাইরেনটা বেজে উঠল, তাড়াতাড়ি খবর দেওয়া হলো দাবানলকে। রীতিমতো সমস্ত অফিসাররা আগুন নেভানোর চেষ্টায় নেমে গিয়েছে। ততক্ষণে ওই ফ্যাক্টরির মধ্যে থাকা কম্পিউটারে যাবতীয় প্রমাণপত্র পুড়ে ছাই। সমস্ত কর্মচারীরা এদিক ওদিক যে যার মতো প্রাণ নিয়ে বাঁচছে। সমীরণকে যখন বার করা হলো তখন তার শরীরের 80% পুড়ে গেছে, যদিও স্নিগ্ধা বেঁচে গিয়েছে, কারণ তাকে সঙ্গে সঙ্গে অফিসার টেনে বার করেছিলেন সেই ফ্যাক্টরি থেকে। গোটা বাড়িটা কয়েক সেকেন্ডের লহমাতেই আগুনে জ্বলে উঠল। ঘরের ভেতরে রান্নার সিলিন্ডার ছিল, সবকিছু ব্লাস্ট হয়ে অনেকে মারাও গেল। সমীরণের বাবা দীর্ঘদিন অসুস্থ ছিলেন, উনিও চলে গেলেন কয়েক সেকেন্ডের লহমায়। ঠাকুরঘর থেকে শুরু করে সবটা পুড়ে ছাই। 3তলা বাড়িটা হঠাৎ করে কালো ধোঁয়ায় ছেয়ে গেল। গোটা এলাকায় ফায়ার ব্রিগেডের লোকরা ছড়িয়ে পড়েছে, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, এবং খবরটা সঙ্গে সঙ্গে রটে গিয়েছে নিউজ চ্যানেলে। ব্রেকিং হয়ে গেছে পুরো ব্যাপারটা। দিন 7 পর স্নিগ্ধার ডিপার্টমেন্টে আরো ওপরে র্যাঙ্ক হয়েছে। তার এই কাজের জন্য তাকে ধন্যবাদ দিয়েছে স্বয়ং এমপি নিজে, এবং উনি জানিয়েছেন, আপনার সাহায্যে এতটা সম্ভব হলো ম্যাডাম, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত আপনার সাথে পার্সোনালি কথা বলতে চায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। যদিও এই সবেতে একজনই আছে যে আমাকে সাহায্য করেছে। কে কে সেই ব্যক্তি? না স্যার, সে তার নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়। আচ্ছা, সে নাম প্রকাশ করতে ইচ্ছুক যখন নয় তাহলে আমি তোমাকে জোর করব না, কিন্তু এটা বলবো সে সত্যি দেশের জন্য কাজ করেছে। প্রচুর টাকা পাওয়া গিয়েছে, সরকারের অনেক হেল্পে লাগবে। দেখবেন স্যার যেন টাকাটা সরকারের হেল্পেই লাগে। সামনে ইলেকশন তো, আমারও কেমন একটা সন্দেহ হয়, বলা যায় না। ফকের টাকা ফকেই যায়, বাবার কাছ থেকে ছোটবেলায় শুনে এসেছি, তাই বললাম আর কি। না না স্নিগ্ধা, আপনি একদম চিন্তা করবেন না। 80% পুড়ে যাওয়া শরীর নিয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সমীরণ এখনো। মরার আগেও ছেলেটা ধূমপান খাওয়া কিছুতেই শেষ করতে পারে না। ওর সঙ্গে দেখা করতে গিয়েছে স্নিগ্ধা, পাশে দাঁড়িয়ে রয়েছে অরিত্র। শরীরটা ঢাকা সমীরণের। আমরা কি ভেতরে গিয়ে একটু কথা বলতে পারি? আপনারা ভেতরে গিয়ে কথা বলুন,
কিন্তু স্যারের পারমিশন আছে? এইবার স্নিগ্ধার আই কার্ডটা দেখে নার্স বললেন, সরি ম্যাডাম, বুঝতে পারিনি। তারপরে স্নিগ্ধাকে স্পেশালি একটা পোশাক পরিয়ে দেওয়া হলো অরিত্রকেও। আগুনে পুড়ে যাওয়া পেশেন্ট, তাই বাইরের পোশাক পরে সামনে যাওয়া যাবে না, ব্যাপারটা খুব সেন্সিটিভ। সমীরণের মুখ টুক সব পুড়ে গিয়েছে, চোখ খুলে তাকিয়ে দেখার চেষ্টা করছে। স্নিগ্ধা ওর কাছে আগিয়ে দাঁড়ালো, বলল, এখন কেমন আছো? যেমন তুমি রেখেছ, বলল সমীরণ। অরিত্র তাকিয়ে আছে সমীরণের দিকে। সমীরণ বলল, তুই তুই সর্বনাশটা। উত্তেজিত হবেন না স্যার, সেই দিন আপনার জন্মদিনের পার্টিতে সবার সামনে আপনি আমাকে চড় মেরেছিলেন, মনে আছে তো? একটু একটু করে ব্যাপারটা মনে পড়তে শুরু করলো স্নিগ্ধার। সমীরণের 18 বছরের জন্মদিনে ও তো নিমন্ত্রিত হয়ে গিয়েছিল। সারা বাড়ি সেই দিন আলোয় আলোকিত। একটা টেডি বিয়ার গিফট করতে গিয়ে দেখেছিল সমীরণ কাকে যেন একটা চড় মেরেছে। সেই ছেলেটি সমীরণকে বলেছিল, আপনি সিগারেট খাবেন না, সিগারেট খাওয়া ভালো না, তাতে ক্যান্সার হয়। সমীরণ তাকে ঠাস করে একটা চড় মেরে বলেছিল, আমি আমি সিগারেট খাবো না, আমি খাবো না তো কি তোর বাপ খাবে? তারপরে বন্ধুদের মধ্যে উদম অশান্তি। সেই ছেলেটি আজ অরিত্র, এত বছর পরে প্রতিশোধ তুলল, তাও স্নিগ্ধার মাধ্যমে। অরিত্র বলল, স্নিগ্ধা ম্যাডাম নিজেও জানেন না, আসলে ওনাকে দেখেই আমার মাথায় পুরো ব্যাপারটা আসে। তাছাড়া আপনার বিরুদ্ধে নথিপত্র জোগাড় করতে আমার কাছে কোনো পেন ড্রাইভের দরকার ছিল না স্যার। আমার মা বাবা, আমার এলাকাবাসী সবাই আপনাদের অত্যাচারে অত্যাচারিত। আপনাদের এই কারখানার জন্য আমাদের এলাকার কত মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তাও আপনারা কখনো কোনো স্টেপ নেননি, তাই আমি না হয় বাধ্য হলাম। স্নিগ্ধা অরিত্রর হাতটা শক্ত করে ধরল, বলল, আমি তো ভাই চিনতে পারিনি। আসলে চিনবেন কি করে ম্যাডাম, আমি তো নিচু ফ্যামিলির ছেলে, আর আপনারা। খবরদার অরিত্র, ওসব বলে আমাকে ছোট করো না। দেখো, সেই দিন জন্মদিনের পার্টিতে আমিও ছিলাম, মারামারি হচ্ছিল দেখেছিলাম, কিন্তু ব্যাপারটা খুব একটা না জিজ্ঞাসা করে আমি সেখান থেকে চলে আসি। আর আমি নিজেও বুঝতে পারি সমীরণের সঙ্গে সম্পর্কটা করে আমি ঠিক করিনি। ওর পরিবারের সবাই তাই, কিন্তু এখন বুঝতে পারছি আমি বোধহয় সঠিক মানুষের হাতটাই ধরেছি। সমীরণের দিকে এগিয়ে গিয়ে স্নিগ্ধা বলল, সমীরণ, আজ তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করছো তোমার প্রফেশনের জন্য, আর আমার প্রফেশনের জন্য চারিদিকে আমার জয় জয়কার হয়েছে। অরিত্র ঠিক কাজ করেছে, আমি ওর সমস্ত কাজে ওকে আমার পাশে দাঁড়ানোর জন্য সমান অংশীদারি দেব। আর একটা কথা তোমাকে বলে রাখি সমীরণ, সত্যিই ধূমপান ক্ষতিকর, সেটা নিজে এখন বুঝতে পারছো তো? সমীরণ নত স্বীকার করে না, পুড়ে যাওয়া মুখেও ঠোঁটটা বাঁকিয়ে সে সামান্য হাসে, হেসে বলে, আমাকে তো আটকাতে পারবে, কিন্তু তোমার এই কথায় কারো কি কিছু যায় আসবে? কেউ কি ছুঁড়ে ফেলে দেবে সেই সিগারেটটা, নাকি ওই পোড়া টুকরো থেকেই জ্বলে উঠবে আরো একটা সিগারেট? ধূমপান ক্ষতিকর জানে সবাই, কিন্তু ছাড়তে পারবে না কেউই। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।